একটা নির্বাচনে জেতার ব্যবধান ৫০০ থেকে ৯০,০০০-এ পৌঁছায় কি করে? এই প্রশ্নটা শুধু সংখ্যার নয়, এর গভীরে লুকিয়ে আছে একটা গোটা অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা আর হতাশার গল্প। আজকের এই বিশ্লেষণে আমরা বসিরহাট উত্তরের রাজনৈতিক প্রেক্ষাপটকে ঠিক এইভাবেই দেখব। আমরা দেখব কিভাবে ডেটা বা তথ্য শুধু ভোটের হার জিতের অঙ্ক কষতে সাহায্য করে না, বরং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য, অর্থাৎ সুশাসনের জন্য একটা সম্পূর্ণ ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি করে দিতে পারে। মনে রাখতে হবে, আমাদের আলোচনা কোনো ব্যক্তি বা দলকে কেন্দ্র করে নয়, আমাদের ফোকাস থাকবে সিস্টেম বা পদ্ধতির ওপর, আর সেই পদ্ধতির প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিভাবে পড়ছে তার উপর। পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আমরা আমাদের এই বিশ্লেষণকে ৪টে মূল ভাগে সাজিয়েছি। প্রথম ভাগে আমরা বোঝার চেষ্টা করব মাটির স্পন্দন, মানে এখানকার মানুষের আসল সমস্যাগুলো কি কি। এরপর দ্বিতীয় ভাগে আমরা দেখব দুটো নির্বাচনের সংখ্যার মধ্যে দিয়ে কিভাবে একটা নাটকীয় পরিবর্তনের গল্প উঠে আসে। তৃতীয়ত আমরা গভীরে গিয়ে ব্যবচ্ছেদ করব সিস্টেমের সেই ফাটলগুলোর যা মানুষের মনে ক্ষোভ তৈরি করছে। আর সবশেষে এই সব তথ্যের উপর ভিত্তি করে একজন চ্যালেঞ্জারের জন্য জয়ের রূপরেখা ঠিক কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু করতে হয় একদম গোড়া থেকে, মানে সাধারণ মানুষের জীবন থেকে, কারণ দিনের শেষে রাজনীতি তো মানুষের জন্যই। তো বসিরহাট উত্তরের ভোটারদের কাছে সত্যি কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তাদের ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কোন চিন্তাগুলো তাদের মাথায় ঘোরে? কারণ রাজনীতির আসল অঙ্কটা তো ভোটের মেশিনে বোতাম টেপার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা লুকিয়ে থাকে মানুষের প্রতিদিনের সমস্যা আর তার সমাধানের আকাঙ্ক্ষার মধ্যে। ভৌগোলিকভাবে যদি আমরা দেখি, বসিরহাট উত্তর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত, আর ঠিক পাশেই রয়েছে সুন্দরবন। এর মানেটা কি? মানে হল এখানকার মানুষের জীবন, তাদের অর্থনীতি সবকিছুই কিন্তু মাটি আর জলের সাথে বাঁধা। একদিকে উর্বর জমি যেমন আশীর্বাদ, তেমনি নদীর খামখেয়ালিপনা, বন্যা, সাইক্লোন, এগুলো এখানকার জীবনের অঙ্গ। তাই এখানকার মানুষের জীবিকা, যেমন কৃষি বা মৎস্য চাষ, পুরোটাই প্রকৃতির ওপর নির্ভরশীল। তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এখানকার মানুষের রোজকার জীবনে ৪টে বড় সমস্যা কাটার মতো বিধে আছে। আমরা এগুলোকে ডেভ গ্যাপ বা উন্নয়নের ঘাটতি বলতে পারি। মানে সরকার যা দেওয়ার কথা বলে আর মানুষ আসলে যা পায় তার মধ্যে একটা বিরাট ফারাক। প্রথম আর সবচেয়ে বড় সমস্যা হল বারবার ফিরে আসা বিধ্বংসী বন্যা। দ্বিতীয়ত, গ্রামের রাস্তাঘাটের অবস্থা যা চলাচলের অযোগ্য। তৃতীয়ত, যুব সমাজের মধ্যে ব্যাপক বেকারত্ব যা তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। আর চতুর্থত, স্থানীয় বাজারে চালের দাম ক্রমশ বেড়ে চলেছে, যা সাধারণ মানুষের হেসেলে আগুন লাগিয়েছে। এই সমস্যাগুলোই কিন্তু ধীরে ধীরে মানুষের মনে ক্ষোভের জন্ম দেয়। একজন স্থানীয় মানুষের মুখ থেকে শোনা এই একটা কথাই শায়দ পুরো পরিস্থিতিটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। NH-34, হাড় ভাঙা। এই দুটো শব্দ শুধু একটা রাস্তার বেহাল দশাকে বলছে না, এর মধ্যে লুকিয়ে আছে থমকে যাওয়া অর্থনীতি, নষ্ট হয়ে যাওয়ার সময় আর প্রতিদিনের অসহনীয় দুর্ভোগের যন্ত্রণা। এটা কোনো সরকারি পরিসংখ্যান নয়, এটা হলো মানুষের প্রতিদিনের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। বেশ, মাটির কথা তো আমরা বুঝলাম, এবার চলুন একটু সংখ্যার দিকে তাকানো যাক, কারণ সংখ্যা কখনো কখনো এমন গল্প বলে যা খালি চোখে দেখা যায় না। বসিরহাট উত্তরের নির্বাচনের ফলাফল কিন্তু এমনই একটা নাটকীয় পরিবর্তনের গল্প আমাদের সামনে তুলে ধরে, যেখানে একটা সময়ে জেতার ব্যবধান ছিল প্রায় নেই বললেই চলে, সেখানে মাত্র ৫ বছরের মধ্যে সেই ব্যবধান কিভাবে একটা পাহাড় প্রমাণ ব্যবধানে পরিণত হল। চলুন সংখ্যাগুলো জেলফি কথা বলুক। এই চারটার দিকে একটু ভালো করে দেখুন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচন, জেতার ব্যবধান ছিল মাত্র ৫০০ ভোটের মতো। ভাবুন একবার, একটা হাড্ডাহাড্ডি লড়াই যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছিল না কে জিতবে। আর তার ঠিক ৫ বছর পর ২০২১-এ সেই ব্যবধানটা কোথায় গিয়ে দাঁড়ালো? প্রায় ৯০,০০০ ভোটে। এই যে একটা প্রায় ১৮০ গুণ বৃদ্ধি, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে ভোটারদের মানসিকতায় একটা বিরাট পরিবর্তন এসছে। আর আমাদের কাজ হলো সেই পরিবর্তনের পেছনের কারণগুলো খুঁজে বের করা। এবার এই সংখ্যাটা দেখুন, ৮৮.৯৫%। এটা কি? এটা হলো ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার। এই বিপুল সংখ্যক ভোটদান প্রমাণ করে যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে কতটা সচেতন এবং সক্রিয়। তারা চুপ করে বসে থাকার পাত্র নয়, তারা পরিবর্তন চায় এবং নিজেদের মতামত জানানোর জন্য তারা ভোট কেন্দ্র পর্যন্ত ছুটে যায়। তাদের এই অংশগ্রহণকে সম্মান করাটা যে কোনো গণতান্ত্রিক পদ্ধতির প্রথম শর্ত। আর এখানে কিন্তু আসল প্রশ্নটা উঠে আসছে, যা আমাদের বিশ্লেষণের একেবারে কেন্দ্রে রয়েছে।
যদি মানুষ এত আগ্রহ নিয়ে এত বিপুল সংখ্যায় ভোট দিতে আসে তাহলে সরকারি পরিষেবা আর উন্নয়ন নিয়ে তাদের মধ্যে এত অসন্তোষ কেন? এই যে একটা বিরোধাভাস, একদিকে এত সক্রিয় অংশগ্রহণ আর অন্যদিকে এত অসন্তুষ্টি, এই দুটো ছবির মধ্যেকার ফারাকটাই আমাদের সিস্টেমের গভীরের সমস্যাগুলোর দিকে আঙুল তোলে। চলুন এই কেনর উত্তর খুঁজতেই আমরা সিস্টেমের সেই ফাটলগুলোর দিকে তাকাই, যেগুলো ভোটারদের মনে ধীরে ধীরে হতাশা আর ক্ষোভের জন্ম দিচ্ছে। এই সমস্যাগুলো শুধু ওপর উপর দেখলে চলবে না, এর শিকড় কতটা গভীরে ছড়িয়ে আছে তা বুঝতে হবে। তথ্যের ভিত্তিতে মূলত 4টি প্রধান কারণ সামনে আসছে। প্রথমত, স্থানীয় প্রকল্পগুলোতে কাটমানি বা দুর্নীতির ব্যাপক অভিযোগ, যা মানুষের মনে এই ধারণা জন্মায় যে তাদের জন্য বরাদ্দ টাকা তাদের কাছে পৌঁছাচ্ছে না। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তীব্র ক্ষোভ, যা শুধু চাকরির প্রার্থীদের নয়, গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। তৃতীয়ত, বসিরহাট যেহেতু সীমান্ত এলাকা, তাই সিএএ এবং এনআরসি নিয়ে একটা চাপা উদ্বেগ কাজ করে। আর চতুর্থ কারণটা খুব গুরুত্বপূর্ণ। কিছু গোষ্ঠীর মধ্যে এক ধরনের সংখ্যালঘু ক্লান্তি বা মাইনরিটি ফ্যাটিক তৈরি হয়েছে। এর মানে হল তারা এখন আর শুধু পরিচয়ের রাজনীতি চায় না, তারা চায় উন্নয়ন, ভালো রাস্তা, চাকরি, নিরাপত্তা। এই পরিস্থিতিতে সুইং ব্লকের ভূমিকাটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুইং ব্লক মানে হলো সেই সব ভোটার যারা কোনো একটি নির্দিষ্ট দলের প্রতি দায়বদ্ধ নন। তাদের ভোট পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে। বসিরহাটের ক্ষেত্রে আইএসএফ এবং বামেদের মতো দলগুলির সমর্থকদের মিলিয়ে প্রায় 2 লক্ষ এমন ভোট রয়েছে। ভাবুন একবার, প্রায় 2 লক্ষ ভোট। এই ভোটগুলোই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই যে কোনো চ্যালেঞ্জারের প্রথম এবং প্রধান লক্ষ্যই হবে এই দোদুল্যমান ভোটারদের আস্থা অর্জন করা। বেশ, সমস্যাগুলো তো বোঝা গেল, ভোটারদের মানসিকতাও অনেকটা স্পষ্ট হল। এখন প্রশ্ন হল, এই তথ্যের উপর দাঁড়িয়ে একজন চ্যালেঞ্জার কিভাবে জয়ের রাস্তাটা তৈরি করতে পারে? শুধু সমস্যা তুলে ধরলেই তো হবে না, তার সমাধানের একটা বিশ্বাসযোগ্য রূপরেখাও তো মানুষের সামনে রাখতে হবে। এবার আমরা সেই কৌশলগত দিকটা নিয়েই আলোচনা করব। রিপোর্ট অনুযায়ী একটা চতুর্মুখ মতবাদ বা 4 স্তম্ভের যোগাযোগ কৌশল খুব কার্যকর হতে পারে। একে চতুর্মুখ বলা হচ্ছে কারণ এটা 4টে ভিন্ন দিক থেকে ভোটারদের প্রধান উদ্বেগগুলোকে সম্বোধন করে। প্রথম স্তম্ভ হল ন্যায়, অর্থাৎ দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে আওয়াজ তোলা। দ্বিতীয়টি হল স্থিতিশীলতা, মানে কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দেওয়া। তৃতীয় স্তম্ভ উদ্ভাবন, অর্থাৎ প্রচারের জন্য আধুনিক পদ্ধতির ব্যবহার। আর চতুর্থটি হল সুরক্ষা, যা নারী সুরক্ষা এবং উদ্বাস্তুদের অধিকার নিশ্চিত করার কথা বলে। এই 4টে বার্তা একসঙ্গে বিভিন্ন ভোটার গোষ্ঠীর মনে বিশ্বাস তৈরি করতে পারে। মানুষ এখন আর ফাঁকা প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা চায় নক্কর সমাধান। এই টেবিলটা দেখুন, এখানে শুধু বলা হয়নি যে রাস্তা ভালো করে দেয়া হবে, বরং স্পষ্টভাবে বলা হয়েছে কোন রাস্তা, ঠিক কত কিলোমিটার, আর তার জন্য আনুমানিক কত খরচ হতে পারে। এটাই হলো স্বচ্ছতা। যখন একজন নেতা এইভাবে হিসাব দেন, তখন মানুষের মনে হয় যে তিনি বিষয়টা নিয়ে ভেবেছেন, তার একটা পরিকল্পনা আছে, আর এটাই বিশ্বাসযোগ্যতার প্রথম ধাপ। ঠিক একই রকমভাবে কল্যাণমূলক প্রকল্পগুলোর ক্ষেত্রেও নিছক নতুন ঘোষণার চেয়েও বেশি জরুরি হল যেগুলো ইতিমধ্যে আছে সেগুলোকে মানুষের কাছে ঠিকঠাক পৌঁছে দেওয়া। যেমন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে, ধরা যাক 2026 সালের মধ্যে 100% বাড়িতে কলের জল পৌঁছে দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার যত বকেয়া ঘর আছে সেগুলো তৈরি করে দেওয়া, বা প্রত্যেক যোগ্য মানুষের হাতে আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া। এই নির্দিষ্ট লক্ষ্যমাত্রাগুলোই সাধারণ মানুষের জীবনে আসল পরিবর্তন আনতে পারে। এই স্লাইডটা এক কথায় পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। একদিকে আছে বর্তমান বাস্তবতা, যেখানে পরিষেবার মান খুব খারাপ, মানুষের অভিযোগের কোনো সমাধান নেই, আর বিশ্বাস ক্রমশ কমে আসছে। আর তার বিপরীতে প্রস্তাবিত রূপরেখায় কি আছে? আছে পরিমাপযোগ্য ফলাফল, নির্দিষ্ট সমস্যার জন্য নির্দিষ্ট সমাধান, আর সবচেয়ে বড় কথা, দায়বদ্ধতার একটা ব্লুপ্রিন্ট। ভোটারদের সামনে এই দুটো ছবির পার্থক্যটা যত স্পষ্টভাবে তুলে ধরা যাবে, তাদের সিদ্ধান্ত নিতে তত সুবিধা হবে। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে ভোটারদের বিশ্বাস জিততে হলে এখন আর শুধু মুখের কথায় বা ফাঁপা প্রতিশ্রুতিতে কাজ হবে না, তার জন্য দরকার একটা বিস্তারিত, কার্যকরী এবং বিশ্বাসযোগ্য ব্লুপ্রিন্ট। কারণ বিশ্বাস কোনো উপহার নয় যে চাইলেই পাওয়া যায়। বিশ্বাস অর্জন করতে হয়, আর সেই অর্জনের রাস্তাটা শুরু হয় একটা নক্কর পরিকল্পনা দিয়ে, যা মানুষকে দেখায় যে শাসকের আসল লক্ষ্য শুধু ক্ষমতা দখল করা নয়, বরং মানুষের সেবা করা। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই। আজকের এই যুগে, যেখানে মানুষ রাজনীতিকভাবে অনেক বেশি সচেতন এবং সক্রিয়, সেখানে কি শাসনের একটা বিস্তারিত তথ্যভিত্তিক ব্লুপ্রিন্টই ভোটারদের আস্থা অর্জনের নতুন চাবিকাঠি হয়ে উঠছে? বসিরহাট উত্তরের এই কেস স্টাডি কিন্তু আমাদের সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।
এখন দেখার বিষয় আগামী দিনে রাজনীতি এই পথে এগোয় কিনা ভাবার বিষয়।